হ্যালো ফ্রেন্ডস, স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অধ্যয়ন শুরু করার আগে বইটি খুলে রাখুন আর আমার সাথে পড়তে থাকুন। আর একটি কথা, যদি ভিডিওটি দেখে তোমার উপকার হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব ও লাইক করে দিও। চলো শুরু করি। চ্যাপ্টার 36, সাবঅর্ডিনেট কোর্টস। অধ্যায় 36, অধস্তন আদালত। দি স্টেট জুডিশিয়ারি কনসিস্টস অফ এ হাই কোর্ট অ্যান্ড এ হিয়ারার্কি অফ সাবঅর্ডিনেট কোর্টস, অলসো নন অ্যাজ লোয়ার কোর্টস. The subordinate courts are so called because of their subordination to the state high court. They function below and under the high court at district and lower levels. রাষ্ট্রীয় বিচার বিভাগ একটি উচ্চ আদালত এবং অধস্তন আদালতের একটি শ্রেণীবিন্যাস নিয়ে গঠিত, যা নিম্ন আদালত নামেও পরিচিত। অধস্তন আদালতকে রাষ্ট্রীয় উচ্চ আদালতের অধস্তন বলেই বলা হয়। তারা জেলা এবং নিম্ন স্তরে উচ্চ আদালতের নিচে এবং অধীনে কাজ করে। কনস্টিটিউশনাল প্রভিশনস, সাংবিধানিক বিধান। আর্টিকেলস 233 to 237 ইন পার্ট ভিআই অফ দি কনস্টিটিউশন মেক দি ফলোয়িং প্রভিশনস টু রেগুলেট দি অর্গানাইজেশন অফ সাবঅর্ডিনেট কোর্টস অ্যান্ড টু এনসার দেয়ার ইন্ডিপেন্ডেন্স ফ্রম দি এক্সিকিউটিভ। সংবিধানের ষষ্ঠ অংশের অনুচ্ছেদ 233 থেকে 237 অধস্তন আদালতের সংগঠনকে নিয়ন্ত্রণ করতে এবং নির্বাহী বিভাগ থেকে তাদের স্বাধীনতা নিশ্চিত করার জন্য নিম্নলিখিত বিধানগুলি তৈরি করে। অ্যাপয়েন্টমেন্ট অফ ডিস্ট্রিক্ট জাজেস, জেলা জজ নিয়োগ। দি অ্যাপয়েন্টমেন্ট, পোস্টিং অ্যান্ড প্রমোশন অফ ডিস্ট্রিক্ট জাজেস ইন এ স্টেট আর মেড বাই দি গভর্নর অফ দি স্টেট ইন কনসালটেশন উইথ দি হাই কোর্ট। একটি রাজ্যে জেলা বিচারকদের নিয়োগ, পোস্টিং এবং পদোন্নতি রাজ্যের গভর্নর উচ্চ আদালতের সাথে পরামর্শ করে করেন। এ পারসন টু বি অ্যাপয়েন্টেড অ্যাজ ডিস্ট্রিক্ট জাজ শুড হ্যাভ দি ফলোয়িং কোয়ালিফিকেশনস। একজন ব্যক্তিকে জেলা জজ হিসেবে নিয়োগের জন্য নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে। হি শুড নট অলরেডি বি ইন দি সার্ভিস অফ দি সেন্ট্রাল ওর দি স্টেট গভর্নমেন্ট। তার ইতিমধ্যেই কেন্দ্রীয় বা রাজ্য সরকারের চাকরিতে থাকা উচিত নয়। বি, হি শুড হ্যাভ বিন অ্যান অ্যাডভোকেট অর এ প্লিডার ফর 7 ইয়ার্স। তাকে 7 বছর ধরে একজন অ্যাডভোকেট বা প্লিডার হওয়া উচিত ছিল। সি, হি শুড বি রিকমেন্ডেড বাই দি হাই কোর্ট ফর অ্যাপয়েন্টমেন্ট। তাকে নিয়োগের জন্য উচ্চ আদালতের সুপারিশ করা উচিত। 2. অ্যাপয়েন্টমেন্ট অফ ডিস্ট্রিক্ট জাজেস, জেলা জজ নিয়োগ। Appointment of persons other than district judges to the judicial service of a state are made by the governor of the state after consultation with the State Public Service Commission and the High Court. রাজ্যের বিচার বিভাগীয় পরিষেবায় ব্যক্তিদের জেলা বিচারক ব্যতীত নিয়োগ রাজ্য পাবলিক সার্ভিস কমিশন এবং হাইকোর্টের সাথে পরামর্শের পরে রাজ্যের গভর্নর দ্বারা করা হয়। 3. কন্ট্রোল ওভার সাবঅর্ডিনেট কোর্টস, অধস্তন আদালতের উপর নিয়ন্ত্রণ। The control over district courts and other subordinate courts including the posting, promotion and leave of persons belonging to the judicial service of a state and holding any post inferior to the post of district judge is vested in the High Court. একটি রাষ্ট্রের বিচার বিভাগীয় চাকরির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের পদায়ন, পদোন্নতি এবং ছুটি সহ জেলা আদালত এবং অন্যান্য অধস্তন আদালতের নিয়ন্ত্রণ এবং জেলা জজ পদের চেয়ে নিকৃষ্ট কোনো পদে অধিষ্ঠিত হওয়া হাইকোর্টের উপর ন্যস্ত। 4. ইন্টারপ্রিটেশন, ব্যাখ্যা। The expression district judge includes judge of a city civil court, additional district judge, joint district judge, assistant district judge, chief judge of a small cause court, chief presidency magistrate, additional chief presidency magistrate, sessions judge, additional sessions judge and assistant sessions judge. জেলা জজ অভিব্যক্তির মধ্যে রয়েছে নগর দেওয়ানি আদালতের বিচারক, অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা জজ, সহকারী জেলা জজ, একটি ছোট কারণ আদালতের প্রধান জজ, প্রধান প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত প্রধান প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট, দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ এবং সহকারী দায়রা জজ। The expression judicial service means a service consisting exclusively of persons intended to fill the post of district judge and other civil judicial posts inferior to the post of district judge. বিচারক সেবা অভিব্যক্তির অর্থ হল এমন একটি পরিষেবা যা কেবলমাত্র জেলা জজ এবং অন্যান্য দেওয়ানি বিচার বিভাগীয় পদগুলি জেলা জজের পদের চেয়ে নিকৃষ্টভাবে পূরণ করতে ইচ্ছুক ব্যক্তিদের নিয়ে গঠিত। 5. অ্যাপ্লিকেশন অফ দি অ্যাবভ প্রভিশনস টু সার্টেইন ম্যাজিস্ট্রেটস, নির্দিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে উপরোক্ত বিধানগুলির প্রয়োগ।
The governor may direct that the above-mentioned provisions relating to persons in the state judicial service would apply to any class or classes of magistrates in the state. রাজ্যপাল নির্দেশ দিতে পারেন যে রাজ্যের বিচার বিভাগীয় পরিষেবার ব্যক্তিদের সম্পর্কিত উপরে উল্লিখিত বিধানগুলি রাজ্যের যে কোনো শ্রেণী বা ম্যাজিস্ট্রেটদের জন্য প্রযোজ্য হবে। স্ট্রাকচার অ্যান্ড জুরিসডিকশন, কাঠামো এবং এখতিয়ার। The organizational structure, jurisdiction and nomenclature of the subordinate judiciary are laid down by the states. Hence, they differ slightly from state to state. Broadly speaking, there are three tiers of civil and criminal courts below the High Court. This is shown as follows. অধস্তন বিচার বিভাগের সাংগঠনিক কাঠামো, এখতিয়ার এবং নামকরণ রাষ্ট্রগুলি দ্বারা নির্ধারিত হয়। অতএব তারা রাজ্য থেকে রাজ্যে সামান্য ভিন্ন। বিস্তৃতভাবে বলা যায়, হাইকোর্টের নিচে দেওয়ানি ও ফৌজদারি আদালতের তিনটি স্তর রয়েছে। এটি নিম্নরূপ দেখানো হয়েছে। The district judge is the highest judicial authority in the district. He possesses original and appellate jurisdiction in both civil as well as criminal matters. In other words, the district judge is also the sessions judge. When he deals with civil cases, he is known as the district judge, and when he hears the criminal cases, he is called as the sessions judge. The district judge exercises both judicial and administrative powers. He also has supervisory powers over all the subordinate courts in the district. Appeals against his orders and judgments lead to the High Court. The sessions judge has the power to impose any sentence including life imprisonment and capital punishment, death sentence. However, a capital punishment passed by him is subject to confirmation by the High Court, whether there is an appeal or not. জেলা জজ জেলার সর্বোচ্চ বিচার বিভাগীয় কর্তৃপক্ষ। তিনি দেওয়ানি এবং ফৌজদারি উভয় বিষয়েই মূল এবং আপিলের এখতিয়ারের অধিকারী, অর্থাৎ জেলা জজ ও দায়রা জজ। যখন তিনি দেওয়ানি মামলা পরিচালনা করেন, তখন তিনি জেলা জজ হিসাবে পরিচিত হন এবং যখন তিনি ফৌজদারি মামলা শুনান তখন তাকে দায়রা জজ হিসাবে ডাকা হয়। জেলা জজ বিচারক ও প্রশাসনিক উভয় ক্ষমতা প্রয়োগ করেন। জেলার সকল অধস্তন আদালতের উপর তার তত্ত্বাবধানে ক্ষমতা রয়েছে। তার আদেশ ও রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল রয়েছে। যাবজ্জীবন কারাদণ্ড ও মৃত্যুদণ্ড সহ যে কোনো দণ্ড কার্যকর করার ক্ষমতা দায়রা জজের রয়েছে। যাই হোক, তার দ্বারা গৃহীত মৃত্যুদণ্ড হাইকোর্ট দ্বারা নিশ্চিতকরণ সাপেক্ষে আপিল আছে কিনা। Below the district and sessions court stands the court of subordinate judge on the civil side and the court of chief judicial magistrate on the criminal side. The subordinate judge exercises unlimited pecuniary jurisdiction over civil suits. জেলা ও দায়রা আদালতের নিচে দেওয়ানির দিকে অধস্তন জজের আদালত এবং ফৌজদারি পক্ষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত রয়েছে। অধস্তন বিচারক দেওয়ানি মামলার উপর সীমাহীন আর্থিক এখতিয়ার প্রয়োগ করেন। The chief judicial magistrate receives criminal cases which are punishable with imprisonment for a term up to 7 years. চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফৌজদারি মামলার রায় দেন যেগুলির জন্য 7 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। At the lowest level, on the civil side, is the court of munsif and on the criminal side, is the court of judicial magistrate. The munsif possesses limited jurisdiction and decides civil cases of small pecuniary stake. The judicial magistrate treats criminal cases which are punishable with imprisonment for a term up to 3 years. সর্বনিম্ন স্তরে দেওয়ানি দিকে মুন্সিফের আদালত এবং ফৌজদারি দিকে বিচারক ম্যাজিস্ট্রেটের আদালত। মুন্সিফের সীমিত এখতিয়ার রয়েছে এবং ছোট আর্থিক অংশের দেওয়ানি মামলার সিদ্ধান্ত নেয়। বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট ফৌজদারি মামলার বিচার করেন যা 3 বছর পর্যন্ত কারাদণ্ডের সাথে দণ্ডনীয়। In some metropolitan cities, there are city civil courts chief judges on the civil side and the courts of metropolitan magistrates on the criminal side. কিছু মেট্রোপলিটন শহরে সিভিল সাইডে সিটি সিভিল কোর্ট প্রধান বিচারক এবং ফৌজদারি দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত রয়েছে। Some of the states and presidency towns have established small causes courts. These courts decide the civil cases of small value in a summary manner. Their decisions are final, but the High Court possesses a power of revision.
রাজ্য এবং প্রেসিডেন্সি শহরগুলির কিছু ছোট কারণ আদালত প্রতিষ্ঠা করেছে। এই আদালতগুলি সংক্ষিপ্ত পদ্ধতিতে ছোট মূল্যের দেওয়ানি মামলার সিদ্ধান্ত নেয়। তাদের সিদ্ধান্তই চূড়ান্ত, তবে হাইকোর্ট সংশোধনের ক্ষমতা রাখে। ইন সাম স্টেটস, পঞ্চায়েত কোর্ট ট্রাই পেটি সিভিল অ্যান্ড ক্রিমিনাল কেসেস। কিছু রাজ্যে পঞ্চায়েত আদালত ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি মামলার বিচার করে। দে আর ভ্যারিয়াসলি নন অ্যাজ ন্যায়া পঞ্চায়েত, গ্রাম কুচারি, আদালতি পঞ্চায়েত, পঞ্চায়েত আদালত অ্যান্ড শন। এগুলি বিভিন্নভাবে ন্যায় পঞ্চায়েত, গ্রাম কুচারি, আদালতি পঞ্চায়েত, পঞ্চায়েত আদালত ইত্যাদি নামে পরিচিত। ন্যাশনাল লিগাল সার্ভিস অথরিটি, জাতীয় আইনি সেবা কর্তৃপক্ষ। আর্টিকেল 39 অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রভিডস ফর ফ্রি লিগাল এইড টু দি পোর অ্যান্ড ওয়েকার সেকশনস অফ দি সোসাইটি অ্যান্ড এনসার্স জাস্টিস ফর অল। ভারতের সংবিধানের 39 অনুচ্ছেদ সমাজের দরিদ্র এবং দুর্বল শ্রেণীর জন্য বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করে এবং সকলের জন্য ন্যায়বিচার নিশ্চিত করে। Articles 14 and 22 Act of the Constitution also make it obligatory for the state to ensure equality before law and a legal system which promotes justice on the basis of equal opportunity to all. In the year 1987, the Legal Service Authorities Act was enacted by the Parliament which came into force on 9 November 1995 to establish a nationwide uniform network for providing free and competent legal service to the weaker sections of the society on the basis of equal opportunity. সংবিধানের অনুচ্ছেদ 14 এবং 22 এক এছাড়াও রাষ্ট্রের জন্য আইনের সামনে সমতা এবং একটি আইনি ব্যবস্থা নিশ্চিত করা বাধ্যতামূলক করে যা সবার জন্য সমান সুযোগের ভিত্তিতে ন্যায়বিচারকে প্রচার করে। 1987 সালে সংসদ কর্তৃক আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইন প্রণয়ন করা হয়েছিল যা 9 নভেম্বর 1995 সালে কার্যকর হয়েছিল সমাজের দুর্বল অংশগুলিকে সমান সুযোগের ভিত্তিতে বিনামূল্যে এবং উপযুক্ত আইনি পরিষেবা প্রদানের জন্য একটি দেশব্যাপী অভিন্ন নেটওয়ার্ক প্রতিষ্ঠা করার জন্য। The National Legal Service Authority (NALSA) has been constituted under the Legal Service Authorities Act, 1987 to monitor and evaluate implementation of legal aid programs and to lay down policies and principles for making legal service available under the Act. ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটি (NALSA) গঠিত হয়েছে লিগ্যাল সার্ভিসেস অথরিটিস অ্যাক্ট 1987 এর অধীনে আইনি সহায়তা কর্মসূচির বাস্তবায়ন পর্যবেক্ষণ ও মূল্যায়ন করার জন্য এবং আইনের অধীনে আইনি পরিষেবা উপলব্ধ করার জন্য নীতি ও নীতি নির্ধারণের জন্য। In every state, a state legal service authority and in every high court, a high court legal service committee have been constituted. প্রতিটি রাজ্যে একটি রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষ এবং প্রতিটি হাইকোর্টে একটি হাইকোর্ট আইনি পরিষেবা কমিটি গঠন করা হয়েছে। The district legal service authorities, taluk legal service committees have been constituted in the districts and most of the taluks to give effect to the policies and directions of the NALSA and to provide free legal service to the people and conduct Lok Adalats in the state. NALSA এর নীতি ও নির্দেশাবলী কার্যকর করতে এবং জনগণকে বিনামূল্যে আইনি পরিষেবা প্রদান করতে এবং রাজ্যে লোক আদালত পরিচালনা করতে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ, তালুক আইনি পরিষেবা কমিটিগুলি জেলা এবং বেশিরভাগ তালুকগুলিতে গঠন করা হয়েছে। The Supreme Court Legal Service Committee has been constituted to administer and implement the legal service program insofar as it relates to the Supreme Court of India. সুপ্রিম কোর্ট লিগ্যাল সার্ভিসেস কমিটি গঠন করা হয়েছে আইনি পরিষেবা কার্যক্রম পরিচালনা ও বাস্তবায়নের জন্য, কারণ এটি ভারতের সুপ্রিম কোর্টের সাথে সম্পর্কিত। The NALSA lays down policies, principles, guidelines and frames effective and economical schemes for the state legal service authorities to implement the legal service programs throughout the country. NALSA সারা দেশে আইনি পরিষেবা প্রোগ্রামগুলি বাস্তবায়নের জন্য রাষ্ট্রীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষের জন্য নীতি, নির্দেশিকা এবং ফ্রেমগুলি কার্যকর এবং অর্থনৈতিক পরিকল্পনাগুলি তৈরি করে। Primarily, the state legal service authorities, district legal service authorities, taluk legal service committees, etc., have been asked to discharge the following main functions on regular basis. প্রাথমিকভাবে রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষ, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ, তালুক আইনি পরিষেবা কমিটি,
ইত্যাদিকে নিম্নলিখিত প্রধান কাজগুলি নিয়মিতভাবে সম্পাদন করতে বলা হয়েছে। 1. প্রোভাইড ফ্রি অ্যান্ড কম্পিটেন্ট লিগাল সার্ভিস টু দি এলিজিবল পারসনস। যোগ্য ব্যক্তিদের বিনামূল্যে এবং উপযুক্ত আইনি পরিষেবা প্রদান করা। 2. টু অর্গানাইজ লোক অ্যাডালাটস ফর অ্যামিকেবল সেটেলমেন্ট অফ ডিসপুটস। বিরোধের বন্ধুত্বপূর্ণ নিষ্পত্তির জন্য লোক আদালতের আয়োজন করা। 3. টু অর্গানাইজ লিগাল অ্যাওয়ারনেস ক্যাম্পস ইন দি রুরাল আরে। গ্রামীণ এলাকায় আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা। দি ফ্রি লিগাল সার্ভিস ইনক্লুড। বিনামূল্যে আইনি সেবা অন্তর্ভুক্ত। এ পেমেন্ট অফ কোর্ট ফি, প্রসেস ফিস অ্যান্ড অল আদার চার্জেস পেয়েবল অর ইনকারেড ইন কানেকশন উইথ এনি লিগাল প্রসিডিংস। কোর্ট ফি, প্রসেস ফি এবং অন্যান্য সমস্ত চার্জ পরিশোধ করা যা কোন আইনি প্রক্রিয়ার সাথে সম্পর্কিত বা প্রদেয়। বি. প্রভিডিং সার্ভিস অফ লয়ার্স ইন লিগাল প্রসিডিংস। আইনি কার্যক্রমে আইনজীবীদের সেবা প্রদান। সি. অবটেইনিং অ্যান্ড সাপ্লাই অফ সার্টিফাইড কপিস অফ অর্ডার্স অ্যান্ড আদার ডকুমেন্টস ইন লিগাল প্রসিডিংস। আইনি কার্যক্রমে আদেশ এবং অন্যান্য নথির প্রত্যয়িত কপি প্রাপ্তি এবং সরবরাহ করা। দি. প্রিপারেশন অফ অ্যাপিল পেপার বুক ইনক্লুডিং প্রিন্টিং অ্যান্ড ট্রান্সলেশন অফ ডকুমেন্টস ইন লিগাল প্রসিডিংস। আপিল কাগজের বই মুদ্রণ এবং আইনি প্রক্রিয়ায় নথির অনুবাদ সহ প্রস্তুতি। দি পারসনস এলিজিবল ফর গেটিং ফ্রি লিগাল সার্ভিস ইনক্লুড। বিনামূল্যে আইনি পরিষেবা পাওয়ার জন্য যোগ্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত। আই. ওম্যান অ্যান্ড চিলড্রেন। নারী ও শিশু। আই. মেম্বার্স অফ। সদস্যরা। আই. ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কমেন। শিল্প শ্রমিক। ভিকটিমস অফ ম্যাস ডিজাস্টার, ভায়োলেন্স, ফ্লাড, ড্রট, আর্থকোয়াক, ইন্ডাস্ট্রিয়াল ডিজাস্টার। ব্যাপক বিপর্যয়, সহিংসতা, বন্যা, খরা, ভূমিকম্প, শিল্প বিপর্যয়ের শিকার। ভি. ডিজেবলড পারসনস। প্রতিবন্ধী ব্যক্তি। ভিআই. পারসনস ইন কাস্টডি। হেফাজতে থাকা ব্যক্তিরা। ভাইআই. পারসনস হোজ অ্যানুয়াল ইনকাম ডস নট এক্সিড ₹1 লাখ ইন দি সুপ্রিম কোর্ট লিগাল সার্ভিস কমিটি দি লিমিট ₹25,000। ব্যক্তি যাদের বার্ষিক আয় ₹1 লাখের বেশি নয়, সুপ্রিম কোর্ট লিগ্যাল সার্ভিসেস কমিটিতে সীমা ₹25,000। ভাইআই. ভিকটিমস অফ ট্রাফিকিং ইন হিউম্যান বিইংস অর বেগার। মানুষ বা বেগার পাচারের শিকার। লোক অ্যাডালাটস। লোক আদালত। দি লোক আদালত ইজ এ ফোরাম হোয়ার দি কেসেস অর ডিসপুটস হুইচ আর পেন্ডিং ইন এ কোর্ট অর হুইচ আর অ্যাট লিটিগেশন স্টেজ, নট ইয়েট ব্রট বিফোর এ কোর্ট, আর কম্প্রোমিড অর স্যাটেলড ইন অ্যান অ্যামিকেবল ম্যানার। লোক আদালত হল এমন একটি ফোরাম যেখানে মামলা বা বিরোধ যা আদালতে বিচারাধীন বা যেগুলি প্রাক মোকদ্দমা পর্যায়ে রয়েছে, এখনও আদালতে আনা হয়নি, আপোস করা হয় বা বন্ধুত্বপূর্ণ উপায়ে নিষ্পত্তি করা হয়। মিয়ানিং। অর্থ। দি সুপ্রিম কোর্ট হ্যাজ এক্সপ্লেইনড দি মিয়ানিং অফ দি ইনস্টিটিউশন অফ লোক আদালত ইন দি ফলোয়িং ওয়ে। সুপ্রিম কোর্ট নিম্নোক্তভাবে লোক আদালতের প্রতিষ্ঠানের অর্থ ব্যাখ্যা করেছে। The Lok Adalat is an old form of adjudicating system prevailed in ancient India and its validity has not been taken away even in the modern days too. The word Lok Adalat means pupil, as court. This system is based on Gandhian principles. It is one of the components of a dear alternative dispute resolution system. As the Indian courts are overburdened with the backlog of cases and the regular courts are to decide the cases involving a lengthy, expensive and tedious procedure. The court takes years together to settle even petty cases. লোক আদালত হল প্রাচীন ভারতে প্রচলিত বিচার ব্যবস্থার একটি পুরানো রূপ এবং এর বৈধতা এমনকি আধুনিক দিনেও কেড়ে নেওয়া হয়নি। লোক আদালত শব্দের অর্থ গণ আদালত। এই ব্যবস্থা গান্ধীবাদী নীতির উপর ভিত্তি করে। এটি এডিআর বিকল্প বিরোধ নিষ্পত্তি সিস্টেমের একটি উপাদান। যেহেতু ভারতীয় আদালতগুলি মামলার ব্যাকলগ দ্বারা অতিরিক্ত বোঝা এবং নিয়মিত আদালতগুলি একটি দীর্ঘ, ব্যয়বহুল এবং ক্লান্তিকর প্রক্রিয়া জড়িত মামলাগুলির সিদ্ধান্ত নেয়। আদালত এমনকি ছোটখাটো মামলা নিষ্পত্তি করতে একত্রে কয়েক বছর সময় নেয়। দি লোক আদালত therefore provides alternative resolution or device for expeditious and inexpensive justice. লোক আদালত তাই দ্রুত এবং সস্তা বিচারের জন্য বিকল্প সমাধান বা পরিকল্পনা প্রদান করে। ইন লোক আদালত প্রসিডিংস দেয়ার আর নো ভিক্টরস অ্যান্ড ভানকুইশেড অ্যান্ড থাস নো র্যানকাউর। লোক আদালতের কার্যক্রমে কোন বিজয়ী এবং পরাজিত এবং এইভাবে কোন হিংসা নেই।
The experiment of Lok Adalat as an alternate mode of dispute settlement has come to be accepted in India as a viable, economic, efficient and informal one. বিরোধ নিষ্পত্তির একটি বিকল্প পদ্ধতি হিসাবে লোক আদালত এর পরীক্ষাটি ভারতের একটি কার্যকর, অর্থনৈতিক, দক্ষ এবং অনানুষ্ঠানিক হিসাবে গৃহীত হয়েছে। The Lok Adalat is another alternative in judicial justice. This is a recent strategy for delivering informal, cheap and expeditious justice to the common man by way of settling disputes, which are pending in courts and also those which have not yet reached courts by negotiation, conciliation and by adopting persuasive, common sense and human approach to the problems of the disputants, with the assistance of specially trained and experienced members of a team of conciliators. বিচারক বিচারে লোক আদালত আরেকটি বিকল্প। আদালতে বিচারাধীন বিরোধ নিষ্পত্তির মাধ্যমে সাধারণ মানুষের কাছে অনানুষ্ঠানিক, সস্তা এবং দ্রুত বিচার প্রদানের জন্য এটি একটি সাম্প্রতিক কৌশল, যেগুলি এখনও আলোচনা, সমঝোতার এবং প্ররোচনামূলক, সাধারণ জ্ঞান এবং অবলম্বন করে আদালতে পৌঁছায়নি। সমঝোতাকারীদের একটি দলের বিশেষভাবে প্রশিক্ষিত এবং অভিজ্ঞ সদস্যদের সহায়তায় বিবাদকারীদের সমস্যার প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি। স্ট্যাটাটরি স্ট্যাটাস, সংবিধিবদ্ধ অবস্থা। The first Lok Adalat camp in the post-independence era was organized in Gujarat in 1982. This initiative proved very successful in the settlement of disputes. Consequently, the institution of Lok Adalat started spreading to other parts of the country. At that time, this institution was functioning as a voluntary and conciliatory agency without any statutory backing for its decisions. In view of its growing popularity, there arose a demand for providing a statutory backing to this institution and the awards given by Lok Adalats. Hence, the institution of Lok Adalat has been given statutory status under the Legal Service Authorities Act 1987. স্বাধীনতা পরবর্তী সময়ে প্রথম লোক আদালত শিবিরটি গুজরাটে 1982 সালে সংগঠিত হয়েছিল। এই উদ্যোগটি বিরোধ নিষ্পত্তিতে অত্যন্ত সফল প্রমাণিত হয়েছিল। ফলশ্রুতিতে লোক আদালতের প্রতিষ্ঠানটি দেশের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়তে থাকে। সেই সময়ে এই প্রতিষ্ঠানটি একটি স্বেচ্ছাসেবী এবং সমঝোতামূলক সংস্থা হিসাবে কাজ করছিল, যার সিদ্ধান্তের জন্য কোনো বিধিবদ্ধ সমর্থন ছাড়াই। এর ক্রমবর্ধমান জনপ্রিয়তার পরিপ্রেক্ষিতে এই প্রতিষ্ঠানকে একটি বিধিবদ্ধ সমর্থন প্রদান এবং লোক আদালত কর্তৃক প্রদত্ত পুরস্কার প্রদানের দাবি উঠেছে। তাই, আইন সেবা কর্তৃপক্ষ আইন 1987 এর অধীনে লোক আদালতের প্রতিষ্ঠানটিকে বিধিবদ্ধ মর্যাদা দেওয়া হয়েছে। The Act makes the following provisions relating to the organization and functioning of the Lok Adalats. আইনটি লোক আদালতের সংগঠন এবং কার্যকারিতা সম্পর্কিত নিম্নলিখিত বিধানগুলি তৈরি করে। 1. The State Legal Service Authority or the District Legal Service Authority or the Supreme Court Legal Service Committee or the High Court Legal Service Committee or the Taluk Legal Service Committee may organize Lok Adalats at such intervals and places and for exercising such jurisdiction and for such area as it thinks fit. রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষ বা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ বা সুপ্রিম কোর্ট আইনি পরিষেবা কমিটি বা হাইকোর্ট আইনি পরিষেবা কমিটি বা তালুক আইনি পরিষেবা কমিটি এই ধরনের বিরতি এবং জায়গায় এবং এই ধরনের এখতিয়ার প্রয়োগ করার জন্য লোক আদালতের আয়োজন করতে পারে এটি উপযুক্ত মনে করে এলাকা হিসাবে। 2. Every Lok Adalat organized for an area shall consist of such number of serving or retired judicial officers and other persons of the area as may be specified by the agency organizing such Lok Adalat. Generally, a Lok Adalat consists of a judicial officer as the chairman and a lawyer, advocate and a social worker as members. একটি এলাকার জন্য আয়োজিত প্রতিটি লোক আদালতে এমন সংখ্যক কর্মরত বা অবসরপ্রাপ্ত বিচার বিভাগীয় কর্মকর্তা এবং এলাকার অন্যান্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত হবে, যা এই ধরনের লোক আদালতের আয়োজনকারী সংস্থা দ্বারা নির্দিষ্ট করা যেতে পারে। সাধারণত একটি লোক আদালতে একজন বিচার বিভাগীয় কর্মকর্তা চেয়ারম্যান এবং একজন আইনজীবী, অ্যাডভোকেট এবং একজন সমাজকর্মী সদস্য হিসেবে থাকে। 3. A Lok Adalat shall have jurisdiction to determine and to arrive at a compromise or settlement between the parties to a dispute in respect of
একটি লোক আদালতের এখতিয়ার থাকবে যে কোন বিষয়ে বিরোধের জন্য পক্ষগুলির মধ্যে একটি সমঝোতা বা মীমাংসা নির্ধারণ এবং পৌঁছানো। এনি কেস পেন্ডিং বিফোর এনি কোর্ট অর, কোন আদালতে বিচারাধীন কোন মামলা। এনি ম্যাটার উইচ ইজ ফলিং উইথিন দি জুরিসডিকশন অফ এনি কোর্ট অ্যান্ড নট ব্রট বিফোর সাচ কোর্ট, যে কোন বিষয় যা কোন আদালতের এখতিয়ারের মধ্যে পড়ে এবং এই ধরনের আদালতের সামনে আনা হয়নি। Thus, the Lok Adalat can deal with not only the cases pending before a court but also with the disputes at pre-litigation stage. এইভাবে লোক আদালত শুধুমাত্র আদালতে বিচারাধীন মামলাই নয়, প্রাক মোকদ্দমা পর্যায়ে বিরোধগুলিও মোকাবেলা করতে পারে। The various matters such as matrimonial, family disputes, criminal compoundable offense cases, land acquisition cases, labor disputes, workmen's compensation cases, bank recovery cases, pension cases, housing board and slum clearance cases, housing finance cases, consumer grievance cases, electricity matters, disputes relating to telephone bills, municipal matters including house tax cases, disputes with cellular companies etc. are being taken up in the Lok Adalats. বিভিন্ন বিষয়ে যেমন মাতৃমৌলিক পারিবারিক বিরোধ, ফৌজদারি কম্পাউন্ডেবল অফেন্স মামলা, জমি অধিগ্রহণের মামলা, শ্রম বিরোধ, শ্রমিকদের ক্ষতিপূরণ মামলা, ব্যাংক পুনরুদ্ধারের মামলা, পেনশন মামলা, হাউজিং বোর্ড এবং বস্তি ছাড়পত্রের মামলা, হাউজিং ফাইন্যান্স মামলা, ভোক্তা অভিযোগ মামলা, বিদ্যুৎ সংক্রান্ত বিষয়, টেলিফোন বিল সংক্রান্ত বিবাদ, হাউস ট্যাক্স মামলা সহ মিউনিসিপাল সংক্রান্ত বিষয়, সেলুলার কোম্পানির সাথে বিরোধ ইত্যাদি লোক আদালতে তোলা হচ্ছে। But, the Lok Adalat shall have no jurisdiction in respect of any case or matter relating to an offence not compoundable under any law. In other words, the offence which are non-compoundable under any law fall outside the purview of the Lok Adalat. কিন্তু কোনো আইনের অধীনে সংঘবদ্ধ নয় এমন কোনো অপরাধ সংক্রান্ত কোনো মামলা বা বিষয়ে লোক আদালতের কোনো এখতিয়ার থাকবে না। অন্য কথায়, যে অপরাধগুলো কোনো আইনের অধীনে সংযোজনযোগ্য নয় সেগুলো লোক আদালতের আওতার বাইরে পড়ে। 4. Any case pending before the court can be referred to the Lok Adalat for settlement if. আদালতে বিচারাধীন যে কোনো মামলা নিষ্পত্তির জন্য লোক আদালতে পাঠানো যেতে পারে যদি the parties thereof agree to settle the dispute in the Lok Adalat. পক্ষগণ লোক আদালতে বিরোধ নিষ্পত্তি করতে সম্মত হন। One of the parties thereof makes an application to the court referring the case to the Lok Adalat. পক্ষগুলির মধ্যে একটি লোক আদালতে মামলাটি উল্লেখ করে আদালতে আবেদন করে। The court is satisfied that the matter is an appropriate one to taken cognizance of by the Lok Adalat. আদালত সন্তুষ্ট যে বিষয়টি লোক আদালতের দ্বারা আমলে নেওয়ার জন্য উপযুক্ত। In the case of a pre-litigation dispute, the matter can be referred to the Lok Adalat for settlement by the agency organizing the Lok Adalat, on receipt of an application from any one of the parties to the dispute. একটি প্রাক মোকদ্দমা বিরোধের ক্ষেত্রে, বিরোধের যে কোনো একটি পক্ষের কাছ থেকে একটি আবেদন প্রাপ্তির পর লোক আদালতের আয়োজক সংস্থা দ্বারা বিষয়টি নিষ্পত্তির জন্য লোক আদালতে পাঠানো যেতে পারে। 5. The Lok Adalat shall have the same powers as are vested in a civil court under the Code of Civil Procedure 1908 while trying a suit in respect of the following matters. নিম্নলিখিত বিষয়ে মামলা করার সময় দেওয়ানি কার্যবিধি 1908 এর অধীনে দেওয়ানি আদালতে লোক আদালতের একই ক্ষমতা থাকবে। The summoning and enforcing the attendance of any witness examining him on oath. শপথের মাধ্যমে তাকে পরীক্ষা করা কোনো সাক্ষীর উপস্থিতি তলব করা এবং তা বলবৎ করা। B. The discovery and production of any document. কোন দলিল আবিষ্কার ও উৎপাদন। C. The reception of evidence on affidavits. হলফনামায় প্রমাণ গ্রহণ। D. The requisitioning of any public record or document from any court or office, and. কোনো আদালত বা অফিস থেকে কোনো পাবলিক রেকর্ড বা নথির দাবি, এবং such other matters as may be prescribed. অন্যান্য বিষয় যেমন নির্ধারিত হতে পারে। Further, a Lok Adalat shall have the requisite powers to specify its own procedure for the determination of any dispute coming before it.
Also, all proceedings before a Lok Adalat shall be deemed to be judicial proceedings within the meaning of the Indian Penal Code 1860 and every Lok Adalat shall be deemed to be a civil court for the purpose of the Code of Criminal Procedure 1973। তদুপরি একটি লোক আদালতের সামনে আসা কোনো বিরোধ নিষ্পত্তির জন্য নিজস্ব পদ্ধতি নির্দিষ্ট করার প্রয়োজনীয় ক্ষমতা থাকবে। এছাড়াও একটি লোক আদালতের আগে সমস্ত কার্যধারা ভারতীয় দণ্ডবিধির 1860 অর্থের মধ্যে বিচারক কার্যধারা বলে গণ্য হবে এবং প্রতিটি লোক আদালতকে ফৌজদারি কার্যবিধি 1973 এর উদ্দেশ্যে দেওয়ানি আদালত বলে গণ্য করা হবে। 6. An award of a Lok Adalat shall be deemed to be a decree of a civil court or an order of any other court. Every award made by a Lok Adalat shall be final and binding on all the parties to the dispute. No appeal shall lead to any court against the award of the Lok Adalat. একটি লোক আদালতের একটি পুরস্কার একটি দেওয়ানি আদালতের একটি ডিক্রি বা অন্য কোন আদালতের আদেশ বলে গণ্য হবে। একটি লোক আদালত দ্বারা প্রণীত প্রতিটি পুরস্কার চূড়ান্ত এবং বিরোধের সকল পক্ষের জন্য বাধ্যতামূলক হবে। লোক আদালতের রায়ের বিরুদ্ধে কোন আদালতে আপিল করা যাবে না। বেনিফিটস, সুবিধা। অ্যাকর্ডিং টু দি সুপ্রিম কোর্ট, দি বেনিফিটস আন্ডার লোক আদালত আর অ্যাজ ফলোস। সুপ্রিম কোর্টের মতে লোক আদালতের সুবিধাগুলি নিম্নরূপ। There is no court fee and if court fee is already paid the amount will be refunded if the dispute is settled at Lok Adalat. কোন কোর্ট ফি নেই এবং যদি কোর্ট ফি ইতিমধ্যেই দেওয়া হয়ে থাকে তাহলে লোক আদালতে বিরোধ নিষ্পত্তি হলে টাকা ফেরত দেওয়া হবে। 2. The basic features of Lok Adalat are the procedural flexibility and speedy trial of the disputes. There is no strict application of procedural laws like the Civil Procedure Code and the Evidence Act while assessing the claim by Lok Adalat. লোক আদালতের মৌলিক বৈশিষ্ট্য হল পদ্ধতিগত নমনীয়তা এবং বিরোধের দ্রুত বিচার। লোক আদালতের দাবির মূল্যায়ন করার সময় সিভিল প্রসিডিউর কোড এবং এভিডেন্স অ্যাক্টের মতো পদ্ধতিগত আইনের কঠোর প্রয়োগ নেই। 3. The parties to the dispute can directly interact with the judge through their counsel which is not possible in regular courts of law. বিরোধের পক্ষগুলি সরাসরি তাদের পরামর্শের মাধ্যমে বিচারকের সাথে যোগাযোগ করতে পারে, যা আইনের নিয়মিত আদালতে সম্ভব নয়। 4. The award by the Lok Adalat is binding on the parties and it has the status of a decree of a civil court and it is non-appealable, which does not cause the delay in the settlement of disputes finally. লোক আদালতের পুরস্কারটি পক্ষগুলির জন্য বাধ্যতামূলক এবং এটি একটি দেওয়ানি আদালতের ডিক্রির মর্যাদা রাখে এবং এটি আপিলযোগ্য নয়, যা শেষ পর্যন্ত বিরোধ নিষ্পত্তিতে বিলম্বের কারণ হয় না। In view of above facilities provided by the Act, Lok Adalats are bound to the litigating public as they can get their disputes settled fast and free of cost amicably. আইন দ্বারা প্রদত্ত উপরোক্ত সুবিধার পরিপ্রেক্ষিতে লোক আদালত মামলাকারী জনসাধারণের জন্য আশীর্বাদ কারণ তারা তাদের বিরোধগুলি দ্রুত এবং বিনামূল্যে বন্ধুত্বপূর্ণভাবে নিষ্পত্তি করতে পারে। The Law Commission of India summarized the advantages of ATR alternative dispute resolution in the following way. ভারতের আইন কমিশন নিম্নলিখিত উপায়ে এটিআর বিকল্প বিরোধ নিষ্পত্তি এর সুবিধাগুলিকে সংক্ষিপ্ত করেছে। 1. It is less expensive. এটি কম ব্যয়বহুল। 2. It is less time consuming. এটা কম সময় সাপেক্ষ। 3. It is free from technicalities vis-a-vis conducting of cases in law courts. আইন আদালতে মামলা পরিচালনার ক্ষেত্রে এটি প্রযুক্তিগত থেকে মুক্ত। 4. Parties are free to discuss their difference of opinion without any fear of disclosure before any law courts. কোনো আইন আদালতের সামনে প্রকাশের ভয় ছাড়াই দলগুলি তাদের মতের পার্থক্য নিয়ে আলোচনা করতে স্বাধীন। 5. Parties have the feeling that there is no losing or winning side between them but at the same time their grievance is redressed and their relationship is restored. দলগুলোর মনে হয় যে তাদের মধ্যে কোন হার বা জয়ের দিক নেই কিন্তু একই সাথে তাদের অভিযোগের প্রতিকার করা হয় এবং তাদের সম্পর্ক পুনরুদ্ধার করা হয়। পার্মানেন্ট লোক অ্যাডালাটস, স্থায়ী লোক আদালত। The Legal Service Authorities Act 1987 was amended in 2002 to provide for the establishment of the permanent Lok Adalats to deal with cases pertaining to the public utility service.
লিগ্যাল সার্ভিসেস অথরিটিস অ্যাক্ট 1987 সংশোধন করা হয়েছিল 2002 সালে পাবলিক ইউটিলিটি পরিষেবাগুলির সাথে সম্পর্কিত মামলাগুলি মোকাবেলা করার জন্য স্থায়ী লোক আদালত প্রতিষ্ঠার জন্য। রিজনস। কারণ। দি রিজনস ফর দি এস্টাবলিশমেন্ট অফ পার্মানেন্ট লোক অ্যাডালাটস আর অ্যাজ ফলোস। স্থায়ী লোক আদালত প্রতিষ্ঠার কারণগুলি নিম্নরূপ। 1. The Legal Service Authorities Act 1987 was enacted to constitute legal service authorities for providing free and competent legal service to the weaker sections of the society to ensure that opportunities for securing justice were not denied to any citizen by reason of economic or other disabilities, and to organize Lok Adalats to ensure that the operation of the legal system promotes justice on a basis of equal opportunity. আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইন 1987 সমাজের দুর্বল অংশগুলিকে বিনামূল্যে এবং যোগ্য আইনি পরিষেবা প্রদানের জন্য আইনি পরিষেবা কর্তৃপক্ষ গঠনের জন্য প্রণীত হয়েছিল, যাতে অর্থনৈতিক বা অন্যান্য অক্ষমতার কারণে কোনো নাগরিকের কাছে ন্যায়বিচারের সুযোগ থেকে বঞ্চিত না হয়, এবং আইনি ব্যবস্থার কার্যক্রম সমান সুযোগের ভিত্তিতে ন্যায়বিচারের প্রচার নিশ্চিত করতে লোক আদালতের আয়োজন করা। 2. The system of Lok Adalat, which is an innovative mechanism for alternate dispute resolution, has proved effective for resolving disputes in a spirit of conciliation outside the courts. লোক আদালতের ব্যবস্থা, যা বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য একটি উদ্ভাবনী প্রক্রিয়া, আদালতের বাইরে সমঝোতার মনোভাবে বিরোধ নিষ্পত্তির জন্য কার্যকর প্রমাণিত হয়েছে। 3. However, the major drawback in the existing scheme of organization of the Lok Adalats under the said Act is that the system of Lok Adalats is mainly based on compromise or settlement between the parties. If the parties do not arrive at any compromise or settlement, the case is either returned to the court of law or the parties are advised to seek remedy in a court of law. This causes unnecessary delay in the dispensation of justice. If Lok Adalats are given power to decide the cases on merits in case parties fails to arrive at any compromise or settlement, this problem can be tackled to a great extent. যাই হোক, উল্লিখিত আইনের অধীনে লোক আদালত পরিচালনার বিদ্যমান পরিকল্পনার প্রধান ত্রুটি হল যে লোক আদালতের ব্যবস্থা মূলত পক্ষের মধ্যে সমঝোতা বা নিষ্পত্তির উপর ভিত্তি করে। যদি পক্ষগুলি কোনো সমঝোতা বা নিষ্পত্তিতে না পৌঁছায়, মামলাটি হয় আইন আদালতে ফেরত দেওয়া হয় বা পক্ষগুলিকে আইনের আদালতে প্রতিকার চাওয়ার পরামর্শ দেওয়া হয়। এর ফলে বিচারের ক্ষেত্রে অপ্রয়োজনীয় বিলম্ব হয়। যদি দলগুলো কোনো সমঝোতা বা মীমাংসা করতে ব্যর্থ হয়, তাহলে লোক আদালতকে যোগ্যতার ভিত্তিতে মামলার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হলে এই সমস্যাটি অনেকাংশে মোকাবেলা করা যেতে পারে। 4. Further, the cases which arise in relation to public utility service such as Mahanagar Telephone Nigam Limited, Delhi Vidyut Board, etc., need to be settled urgently so that people get justice without delay even at pre-litigation stage, and thus most of the petty cases which ought not to go in the regular courts would be settled at the pre-litigation stage itself, which would result in reducing the workload of the regular courts to a great extent. আরও, মহানগর টেলিফোন নিগম লিমিটেড, দিল্লি বিদ্যুৎ বোর্ড ইত্যাদির মতো পাবলিক ইউটিলিটি পরিষেবাগুলির ক্ষেত্রে যে মামলাগুলি উদ্ভূত হয়, তা জরুরিভাবে নিষ্পত্তি করা দরকার, যাতে লোকেরা প্রাক মোকদ্দমা পর্যায়েও বিলম্ব না করে ন্যায়বিচার পায়, এবং এইভাবে বেশিরভাগ ক্ষেত্রেই যেসব ছোটখাটো মামলা নিয়মিত আদালতে যাওয়া উচিত নয়, সেগুলি প্রাক মোকদ্দমা পর্যায়ে নিষ্পত্তি করা হবে, যার ফলে নিয়মিত আদালতের কাজের চাপ অনেকাংশে হ্রাস পাবে। 5. It is, therefore, proposed to amend the Legal Service Authorities Act 1987 to set up permanent Lok Adalats for providing compulsory pre-litigative mechanism for conciliation and settlement of cases relating to public utility service. তাই, পাবলিক ইউটিলিটি পরিষেবা সম্পর্কিত মামলাগুলির সমঝোতা এবং নিষ্পত্তির জন্য বাধ্যতামূলক প্রাক মোকদ্দমা ব্যবস্থা প্রদানের জন্য স্থায়ী লোক আদালত স্থাপনের জন্য আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইন 1987 সংশোধন করার প্রস্তাব করা হয়েছে। ফিচার্স। বৈশিষ্ট্য। The salient features of the new institution of permanent Lok Adalats are as follows. স্থায়ী লোক আদালতের নতুন প্রতিষ্ঠানের প্রধান বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ। 1.
The permanent Lok Adalat shall consist of a chairman who is or has been a district judge or additional district judge or has held judicial office higher in rank than that of the district judge and two other persons having adequate experience in public utility service. স্থায়ী লোক আদালতে একজন চেয়ারম্যান থাকবেন যিনি একজন জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ ছিলেন বা জেলা জজের চেয়ে উচ্চ পদে বিচার বিভাগীয় পদে অধিষ্ঠিত হয়েছেন এবং জনসাধারণের সেবায় পর্যাপ্ত অভিজ্ঞতা সম্পন্ন অন্য দুই ব্যক্তি। 2. The permanent Lok Adalat shall exercise jurisdiction in respect of one or more public utility service such as transport service of passengers or goods by air, road and water, postal, telegraph or telephone service, supply of power, light or water to the public by any establishment, public conservancy or sanitation, service in hospitals or dispensaries, and insurance service. স্থায়ী লোক আদালত এক বা একাধিক পাবলিক ইউটিলিটি পরিষেবার ক্ষেত্রে এখতিয়ার প্রয়োগ করবে, যেমন যাত্রীদের পরিবহন পরিষেবা বা বিমান, সড়ক ও জলপথে পণ্য, ডাক, টেলিগ্রাফ বা টেলিফোন পরিষেবা, কোনো প্রতিষ্ঠান দ্বারা জনসাধারণের জন্য বিদ্যুৎ, আলো বা পানি সরবরাহ, পাবলিক সংরক্ষণ বা স্যানিটেশন, হাসপাতাল বা ডিসপেন্সারিতে পরিষেবা, এবং বীমা সেবা। 3. The pecuniary jurisdiction of the permanent Lok Adalat shall be up to ₹10 lakh. However, the central government may increase the said pecuniary jurisdiction from time to time. স্থায়ী লোক আদালতের আর্থিক এখতিয়ার 10 লক্ষ টাকা পর্যন্ত হবে, যাই হোক কেন্দ্রীয় সরকার সময়ে উক্ত আর্থিক এখতিয়ার বাড়াতে পারে। 4. The permanent Lok Adalat shall have not jurisdiction in respect of any matter relating to an offence not compoundable under any law. স্থায়ী লোক আদালতের কোনো আইনের অধীনে সংঘটিতযোগ্য নয় এমন কোনো অপরাধ সংক্রান্ত কোনো বিষয়ে এখতিয়ার থাকবে না। 5. Before the dispute is brought before any court, any party to the dispute may make an application to the permanent Lok Adalat for settlement of the dispute. After an application is made to the permanent Lok Adalat, no party to that application shall invoke jurisdiction of any court in the same dispute. কোনো আদালতে বিরোধ আনার আগে, বিরোধের যে কোনো পক্ষ বিরোধ নিষ্পত্তির জন্য স্থায়ী লোক আদালতে আবেদন করতে পারে। স্থায়ী লোক আদালতে আবেদন করার পর, সেই আবেদনের কোনো পক্ষ একই বিরোধে কোনো আদালতের এখতিয়ার নিতে পারবে না। 6. Where it appears to the permanent Lok Adalat that there exist elements of a settlement, which may be acceptable to the parties, it shall formulate the terms of a possible settlement and submit them to the parties for their observations, and in case the parties reach an agreement, the permanent Lok Adalat shall pass an award in terms thereof. In case parties to the dispute fail to reach an agreement, the permanent Lok Adalat shall decide the dispute on merits. যেখানে স্থায়ী লোক আদালতের কাছে মনে হয় যে একটি মীমাংসার উপাদান রয়েছে, যা পক্ষগুলির কাছে গ্রহণযোগ্য হতে পারে, এটির একটি সম্ভাব্য নিষ্পত্তির শর্তাবলী প্রণয়ন করবে এবং তাদের পর্যবেক্ষণের জন্য দলগুলির কাছে জমা দেবে, এবং যদি দলগুলি পৌঁছায় একটি চুক্তি, স্থায়ী লোক আদালত তার শর্তাবলীতে একটি পুরস্কার পাস করবে। যদি বিবাদের পক্ষগুলি একটি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়, স্থায়ী লোক আদালত বিরোধের যোগ্যতার ভিত্তিতে সিদ্ধান্ত নেবে। 7. Every award made by the permanent Lok Adalat shall be final and binding on all the parties thereto, and shall be by a majority of the persons constituting the permanent Lok Adalat. স্থায়ী লোক আদালতের দ্বারা প্রণীত প্রতিটি পুরস্কার চূড়ান্ত এবং সমস্ত পক্ষের জন্য বাধ্যতামূলক হবে এবং স্থায়ী লোক আদালত গঠনকারী সংখ্যাগরিষ্ঠ ব্যক্তিদের দ্বারা হবে। ফ্যামিলি কোর্টস, পারিবারিক আদালত। The Family Courts Act 1984 was enacted to provide for the establishment of family courts with a view to promote conciliation and secure speedy settlement of disputes relating to marriage and family affairs. পারিবারিক আদালত আইন 1984 বিবাহ এবং পারিবারিক বিষয় সম্পর্কিত বিরোধের দ্রুত নিষ্পত্তি এবং সমঝোতা প্রচারের লক্ষ্যে পারিবারিক আদালত প্রতিষ্ঠার ব্যবস্থা করার জন্য প্রণীত হয়েছিল। রিজনস, কারণ। The reasons for the establishment of separate family courts are as follows. পৃথক পারিবারিক আদালত প্রতিষ্ঠার কারণ নিম্নরূপ। 1. Several associations of women, other organizations and individuals have urged, from time to time, that family courts be set up for the settlement of family disputes,
where emphasis should be laid on conciliation and achieving socially desirable results and adherence to rigid rules of procedure and evidence should be eliminated. নারীদের বেশ কয়েকটি সমিতি, অন্যান্য সংস্থা এবং ব্যক্তিরা সময়ে সময়ে পারিবারিক বিরোধ নিষ্পত্তির জন্য পারিবারিক আদালত স্থাপনের আহ্বান জানিয়েছে, যেখানে সমঝোতা এবং সামাজিকভাবে পছন্দসই ফলাফল অর্জন এবং কঠোর নিয়ম মেনে চলার উপর জোর দেওয়া উচিত। পদ্ধতি এবং প্রমাণ বাদ দেওয়া উচিত। 2. The Law Commission in its 59th report 1974 had also stressed that in dealing with disputes concerning the family the court ought to adopt an approach radically different from the adopted in ordinary civil proceedings and that it should make reasonable efforts at settlement before the commencement of the trial. The Code of Civil Procedure was amended in 1976 to provide for a special procedure to be adopted in suits or proceedings relating to matters concerning the family. আইন কমিশন তার 59তম প্রতিবেদনে 1974 জোর দিয়েছিল যে পরিবার সম্পর্কিত বিরোধগুলি মোকাবেলা করার ক্ষেত্রে আদালতকে সাধারণ দেওয়ানি কার্যধারায় গৃহীত পদ্ধতির থেকে আমূল ভিন্ন পদ্ধতি অবলম্বন করা উচিত এবং এটি নিষ্পত্তির আগে যুক্তিসঙ্গত প্রচেষ্টা করা উচিত। বিচারের সূচনা। দেওয়ানি কার্যবিধির কোডটি 1976 সালে সংশোধন করা হয়েছিল যাতে পরিবার সংক্রান্ত বিষয়ে মামলা বা কার্যধারায় গৃহীত একটি বিশেষ পদ্ধতির ব্যবস্থা করা হয়। 3. However, not much use has been made by the courts in adopting this conciliatory procedure and the courts continue to deal with family disputes in the same manner as other civil matters and the same adversary approach prevails. The need was, therefore, felt, in the public interest, to establish family courts for speedy settlement of family disputes. যাই হোক, এই সমঝোতামূলক পদ্ধতি গ্রহণে আদালতের দ্বারা খুব বেশি ব্যবহার করা হয়নি এবং আদালতগুলি অন্যান্য দেওয়ানি বিষয়গুলির মতো একই পদ্ধতিতে পারিবারিক বিরোধগুলি মোকাবেলা করতে থাকে এবং একই প্রতিপক্ষের দৃষ্টিভঙ্গি বিরাজ করে। তাই জনস্বার্থে পারিবারিক বিরোধ দ্রুত নিষ্পত্তির জন্য পারিবারিক আদালত প্রতিষ্ঠার প্রয়োজন অনুভূত হয়েছিল। Therefore, the main objectives and reasons for setting up of family courts are. অতএব পারিবারিক আদালত স্থাপনের মূল উদ্দেশ্য এবং কারণগুলি হল: to create a specialized court which will exclusively deal with family matters so that such a court may have the necessary expertise to deal with these cases expeditiously. Thus expert and expeditious disposal are two main factors for establish such a court. একটি বিশেষায়িত আদালত তৈরি করা যা একচেটিয়াভাবে পারিবারিক বিষয়গুলি মোকাবেলা করবে যাতে এই ধরনের আদালতের দ্রুত এই মামলাগুলি মোকাবেলার জন্য প্রয়োজনীয় দক্ষতা থাকতে পারে। এইভাবে বিচার এবং দ্রুত নিষ্পত্তি এই ধরনের একটি আদালত প্রতিষ্ঠার জন্য দুটি প্রধান কারণ: to institute a mechanism for conciliation of the disputes relating family. পরিবার সম্পর্কিত বিরোধ মিটমাট করার জন্য একটি প্রক্রিয়া প্রতিষ্ঠা করা। to provide an inexpensive remedy, and একটি সস্তা প্রতিকার প্রদান এবং to have flexibility and an informal atmosphere in the conduct proceedings. আচরণের কার্যধারায় নমনীয়তা এবং একটি অনানুষ্ঠানিক পরিবেশ থাকা। ফিচার্স, বৈশিষ্ট্য। The salient features of the Family Courts Act 1984 are as follows. পারিবারিক আদালত আইন 1984 এর প্রধান বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ: It provides for the establishment of family courts by the state governments in consultation with the high courts. এটি হাইকোর্টের সাথে পরামর্শ করে রাজ্য সরকার কর্তৃক পারিবারিক আদালত স্থাপনের ব্যবস্থা করে। 2. It makes it obligatory on the state governments to set up a family court in every city or town with a population exceeding 1 million. এটি রাজ্য সরকারগুলির প্রতি 1 মিলিয়নের বেশি জনসংখ্যা সহ প্রতিটি শহর বা শহরে একটি পারিবারিক আদালত স্থাপন করা বাধ্যতামূলক করে। 3. It enables the state governments to set up family courts in other areas also if they deem it necessary. এটি রাজ্য সরকারগুলিকে অন্যান্য ক্ষেত্রেও পারিবারিক আদালত স্থাপন করতে সক্ষম করে যদি তারা এটি প্রয়োজনীয় মনে করে। 4. It exclusively provides within the jurisdiction of the family courts the matters relating to. এটি একচেটিয়াভাবে পারিবারিক আদালতের এখতিয়ারের মধ্যে এই সম্পর্কিত বিষয়গুলি প্রদান করে: matrimonial relief, including nullity of marriage, judicial separate divorce, restitution of conjugal rights,
or declaration as to validity of marriage or as to the matrimonial status of any person. বৈবাহিক ত্রাণ, যার মধ্যে বিবাহ বাতিল, বিচারক পৃথক বিবাহবিচ্ছেদ, দাম্পত্য অধিকারের পুনরুদ্ধার, বা বিবাহের বৈধতা বা যে কোনো ব্যক্তির বৈবাহিক অবস্থা হিসাবে ঘোষণা। the property of this possessor of either of them. স্বামী, স্ত্রীর সম্পত্তি বা তাদের যে কোনো একজনের সম্পত্তি। ডিক্লারেশন অ্যাজ টু দি লিগিটিমেসি অফ এনি পারসন। কোনো ব্যক্তির বৈধতা ঘোষণা। গার্ডিয়ানশিপ অফ এ পারসন অর দি কাস্টডি অফ এনি মিনর অ্যান্ড। কোনো ব্যক্তির অভিভাবকত্ব বা কোনো নাবালকের হেফাজত, এবং মেইনটেন্যান্স অফ ওয়াইফ, চিলড্রেন অ্যান্ড প্যারেন্টস। স্ত্রী, সন্তান এবং পিতামাতার ভরণ পোষণ। 5. It makes it obligatory on the part of the family court to endeavor in the first instance to effect a reconciliation or a settlement between the parties to a family dispute. During this stage, the proceedings will be informal and rigid rules of procedure shall not apply. এটি পারিবারিক আদালতের পক্ষ থেকে একটি পারিবারিক বিরোধের পক্ষের মধ্যে একটি পুনর্মিলন বা মীমাংসা কার্যকর করার প্রথম উদাহরণে প্রচেষ্টা করা বাধ্যতামূলক করে। এই পর্যায়ে কার্যক্রম অনানুষ্ঠানিক হবে এবং পদ্ধতির কঠোর নিয়ম প্রযোজ্য হবে না। 6. It provides for the association of social welfare agencies, counselors, etc. during conciliation stage and also to secure the service of medical and welfare experts. এটি সমঝোতার পর্যায়ে সমাজ কল্যাণ সংস্থা, পরামর্শদাতা ইত্যাদির অ্যাসোসিয়েশনের জন্য এবং চিকিৎসা ও কল্যাণ বিশেষজ্ঞদের পরিষেবা সুরক্ষিত করার ব্যবস্থা করে। 7. It provides that the parties to a dispute before a family court shall not be entitled, as of right, to be represented by legal practitioner. However, the court may, in the interest of justice, seek assistance of a legal expert as amicus curiae. এটি প্রদান করে যে পারিবারিক আদালতের সামনে বিবাদের পক্ষগুলি আইনি অনুশীলনকারী দ্বারা প্রতিনিধিত্ব করার অধিকারী হবে না। তবে আদালত ন্যায়বিচারের স্বার্থে অ্যামিকাস কিউরি হিসাবে একজন আইন বিশেষজ্ঞের সহায়তা চাইতে পারেন। It simplifies the rules of evidence and procedure so as to enable a family court to deal effectively with a dispute. এটি প্রমাণ এবং পদ্ধতির নিয়মগুলিকে সরল করে যাতে একটি পারিবারিক আদালতকে একটি বিরোধের সাথে কার্যকরভাবে মোকাবিলা করতে সক্ষম করে। 9. It provides for only one right of appeal which shall lead to the High Court. এটি শুধুমাত্র একটি আপিলের অধিকার প্রদান করে যা হাইকোর্টে মিথ্যা হবে। গ্রাম ন্যায়ালয়াস। গ্রাম ন্যায়ালয়। The Gram Nyayalayas Act 2008 has been enacted to provide for the establishment of the Gram Nyayalayas at the grassroots level for the purposes of providing access to justice to the citizens at their doorsteps and to ensure that opportunities for securing justice are not denied to any citizen due to social, economic or other disabilities. গ্রাম ন্যায়ালয় আইন 2008 নাগরিকদের তাদের দোরগোড়ায় ন্যায়বিচারের অ্যাক্সেস প্রদানের উদ্দেশ্যে তৃণমূল স্তরে গ্রাম বিচারালয়গুলি প্রতিষ্ঠার ব্যবস্থা করার জন্য এবং ন্যায়বিচার নিশ্চিত করার সুযোগ যাতে কোনোভাবে বঞ্চিত না হয় তা নিশ্চিত করার জন্য প্রণীত হয়েছে। সামাজিক, অর্থনৈতিক বা অন্যান্য অক্ষমতার কারণে নাগরিক। রিজনস। কারণ। দি রিজনস ফর দি এস্টাবলিশমেন্ট অফ গ্রাম ন্যায়ালয়াস আর অ্যাজ ফলোস। গ্রাম ন্যায়ালয় প্রতিষ্ঠার কারণগুলি নিম্নরূপ। 1. Access to justice by the poor and disadvantaged remains a worldwide problem despite diverse approaches and strategies that have been formulated and implemented to address it. In our country, Article 39A of the Constitution directs the state to secure that the operation of the legal system promotes justice, on a basis of equal opportunity and shall provide free legal aid to ensure that opportunities for securing justice are not denied to any citizen by reason of economic or other disabilities. দরিদ্র এবং সুবিধাবঞ্চিতদের ন্যায়বিচারের অ্যাক্সেস একটি বিশ্বব্যাপী সমস্যা রয়ে গেছে যদিও এটি মোকাবেলার জন্য বিভিন্ন পন্থা এবং কৌশল প্রণয়ন এবং প্রয়োগ করা হয়েছে। আমাদের দেশে সংবিধানের 39 অনুচ্ছেদ রাজ্যকে নির্দেশ দেয় যে আইনি ব্যবস্থার কার্যক্রম সমান সুযোগের ভিত্তিতে ন্যায়বিচারকে উৎসাহিত করে এবং এটি নিশ্চিত করতে বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করবে যে কোনো নাগরিককে ন্যায়বিচার নিশ্চিত করার সুযোগগুলি থেকে বঞ্চিত করা হবে না। অর্থনৈতিক বা অন্যান্য অক্ষমতার কারণ। 2. In the recent past, the government has taken various measures to strengthen judicial system, inter alia,
by simplifying the procedural laws, incorporating various alternative dispute resolution mechanisms such as arbitration, conciliation and mediation, conducting of Lok Adalats, etc. These measures are required to be strengthened further. সাম্প্রতিক অতীতে সরকার বিচার ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, অন্যান্য বিষয়ের সাথে পদ্ধতিগত আইনগুলিকে সরলীকরণ করে, মধ্যস্থতা, সমঝোতা এবং মধ্যস্থতার মতো বিভিন্ন বিকল্প বিরোধ নিষ্পত্তির পদ্ধতি অন্তর্ভুক্ত করা, লোক আদালতের আয়োজন ইত্যাদি। এই ব্যবস্থাগুলো আরও জোরদার করা প্রয়োজন। 3. The Law Commission of India in its 114th report on Gram Nyayalayas suggested the establishment of Gram Nyayalayas so that speedy, inexpensive and substantial justice could be provided to the common man. The Gram Nyayalayas Act 2008 is broadly based on the recommendations of the Law Commission. ভারতের আইন কমিশন গ্রাম ন্যায়ালয় সম্পর্কিত 114তম প্রতিবেদনে গ্রাম ন্যায়ালয় প্রতিষ্ঠার পরামর্শ দিয়েছে যাতে সাধারণ মানুষকে দ্রুত, সস্তা এবং যথেষ্ট ন্যায়বিচার প্রদান করা যায়। গ্রাম ন্যায়ালয় আইন 2008 ব্যাপকভাবে আইন কমিশনের সুপারিশের ভিত্তিতে তৈরি। 4. Justice to the poor at their doorstep is a dream of the poor. Setting up of Gram Nyayalayas in the rural area would bring to the people of rural area speedy, affordable and substantial justice. দরিদ্রদের তাদের দোরগোড়ায় ন্যায়বিচার দরিদ্রদের স্বপ্ন। গ্রামীণ এলাকায় গ্রামীণ বিচারালয় স্থাপন করা হলে তা গ্রামীণ এলাকার জনগণকে দ্রুত, সাশ্রয়ী মূল্যের এবং যথেষ্ট ন্যায়বিচার পাবে। ফিচার্স, বৈশিষ্ট্য। The salient features of the Gram Nyayalayas Act are as follows. গ্রাম ন্যায়ালয় আইনের প্রধান বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ। 1. The Gram Nyayalaya shall be court of judicial magistrate of the first class and its presiding officer, Nyayadhikari, shall be appointed by the state government in consultation with the High Court. গ্রাম ন্যায়ালয় প্রথম শ্রেণীর বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত হবে এবং এর প্রিসাইডিং অফিসার, ন্যায়াধিকারী, হাইকোর্টের সাথে পরামর্শ করে রাজ্য সরকার নিযুক্ত করবে। 2. The Gram Nyayalaya shall be established for every panchayat at intermediate level or a group of contiguous panchayats at intermediate level in a district or where there is no panchayat at intermediate level in any state, for a group of contiguous panchayats. গ্রাম ন্যায়ালয় মধ্যবর্তী স্তরে প্রতিটি পঞ্চায়েত বা একটি জেলায় মধ্যবর্তী স্তরে সংলগ্ন পঞ্চায়েতগুলির একটি গোষ্ঠীর জন্য বা যেখানে কোনো রাজ্যে মধ্যবর্তী স্তরে কোনো পঞ্চায়েত নেই, সংলগ্ন পঞ্চায়েতগুলির একটি গোষ্ঠীর জন্য প্রতিষ্ঠিত হবে। 3. The Nyayadhikaris who will preside over these Gram Nyayalayas are strictly judicial officers and will be drawing the same salary, deriving the same powers as first-class magistrates working under high courts. ন্যায়াধিকারীরা যারা এই গ্রাম ন্যায়ালয়গুলির সভাপতিত্ব করবেন তারা কঠোরভাবে বিচার বিভাগীয় কর্মকর্তা এবং একই বেতন আঁকবেন, হাইকোর্টের অধীনে কর্মরত প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটদের মতো একই ক্ষমতা লাভ করবেন। 4. The Gram Nyayalaya shall be a mobile court and shall exercise the powers of both criminal and civil courts. গ্রাম ন্যায়ালয় একটি ভ্রাম্যমাণ আদালত হবে এবং ফৌজদারি এবং দেওয়ানি উভয় আদালতের ক্ষমতা প্রয়োগ করবে। 5. The seat of the Gram Nyayalaya will be located at the headquarters of the intermediate panchayat. They will go to villages, work there and dispose of the cases. গ্রাম ন্যায়ালয়ের আসনটি মধ্যবর্তী পঞ্চায়েতের সদর দফতরে অবস্থিত হবে, তারা গ্রামে যাবে, সেখানে কাজ করবে এবং মামলা নিষ্পত্তি করবে। 6. The Gram Nyayalaya shall try criminal cases, civil suits, claims or disputes which are specified in the first schedule and the second schedule to the Act. গ্রাম ন্যায়ালয় ফৌজদারি মামলা, দেওয়ানি মামলা, দাবি বা বিরোধের বিচার করবে যা আইনের প্রথম তফসিল এবং দ্বিতীয় তফসিলে নির্দিষ্ট করা আছে। 7. The central as well as the state governments have been given power to amend the first schedule and the second schedule of the Act, as per their respective legislative competence. কেন্দ্রীয় এবং রাজ্য সরকারগুলিকে তাদের নিজ নিজ আইন প্রণয়ন ক্ষমতা অনুযায়ী আইনের প্রথম তফসিল এবং দ্বিতীয় তফসিল সংশোধন করার ক্ষমতা দেওয়া হয়েছে। The Gram Nyayalaya shall follow summary procedure in criminal trial. গ্রাম ন্যায়ালয় ফৌজদারি বিচারে সংক্ষিপ্ত পদ্ধতি অনুসরণ করবে। 9.
The Gram Nyayalaya shall exercise the powers of a civil court with certain modifications and shall follow the special procedure as provided in the Act. গ্রাম ন্যায়ালয় নির্দিষ্ট পরিবর্তনের সাথে দেওয়ানি আদালতের ক্ষমতা প্রয়োগ করবে এবং আইনে প্রদত্ত বিশেষ পদ্ধতি অনুসরণ করবে। 10. The Gram Nyayalaya shall try to settle the disputes as far as possible by bringing about conciliation between the parties, and for this purpose, it shall make use of the conciliators to be appointed for this purpose. গ্রাম ন্যায়ালয় পক্ষগুলির মধ্যে সমঝোতার মাধ্যমে যতদূর সম্ভব বিরোধ নিষ্পত্তি করার চেষ্টা করবে এবং এই উদ্দেশ্যে নিযুক্ত করা সমঝোতাকারীদের ব্যবহার করবে। 11. The judgment and order passed by the Gram Nyayalaya shall be deemed to be a decree, and to avoid delay in its execution, the Gram Nyayalaya shall follow summary procedure for its execution. গ্রাম ন্যায়ালয় কর্তৃক গৃহীত রায় এবং আদেশ একটি ডিক্রি হিসাবে বিবেচিত হবে এবং এটি কার্যকর করার বিলম্ব এড়াতে গ্রাম ন্যায়ালয় এটি কার্যকর করার জন্য সংক্ষিপ্ত পদ্ধতি অনুসরণ করবে। 12. The Gram Nyayalaya shall not be bound by the rules of evidence provided in the Indian Evidence Act 1872, but shall be guided by the principles of natural justice and subject to any rule made by the High Court. গ্রাম ন্যায়ালয় ভারতীয় সাক্ষ্য আইন 1872 প্রদত্ত প্রমাণের বিধি দ্বারা আবদ্ধ হবে না, তবে প্রাকৃতিক ন্যায়বিচারের নীতিগুলি দ্বারা পরিচালিত হবে এবং হাইকোর্টের দ্বারা প্রণীত কোনো বিধি সাপেক্ষে। 13. Appeal in criminal cases shall lead to the Court of Session, which shall be heard and disposed of within a period of 6 months from the date of filing of such appeal. ফৌজদারি মামলায় আপিল সেশন আদালতে মিথ্যা হবে, যা এই ধরনের আপিল দায়েরের তারিখ থেকে 6 মাসের মধ্যে শুনানি ও নিষ্পত্তি করা হবে। 14. Appeal in civil cases shall lead to the district court, which shall be heard and disposed of within a period of 6 months from the date of filing of the appeal. দেওয়ানি মামলায় আপিল জেলা আদালতে দায়ের করা হবে, যা আপিল দায়েরের তারিখ থেকে 6 মাসের মধ্যে শুনানি ও নিষ্পত্তি করা হবে। 15. A person accused of an offence may file an application for plea bargaining. একটি অপরাধের জন্য অভিযুক্ত ব্যক্তি প্লি দর কষাকষির জন্য একটি আবেদন দাখিল করতে পারেন। এস্টাবলিশমেন্ট প্রতিষ্ঠা। The central government has decided to meet the non-recurring expenditure on the establishment of these Gram Nyayalayas subject to a ceiling of 18 rupee lakh, out of which 10 rupee lakh is for construction of the court, 5 rupee lakh for vehicle and 3 rupee lakh for office equipment. কেন্দ্রীয় সরকার 18 রুপি লক্ষের সিলিং সাপেক্ষে এই গ্রাম ন্যায়ালয়গুলির প্রতিষ্ঠার অপুনরাবৃত্ত ব্যয় মেটাতে সিদ্ধান্ত নিয়েছে, যার মধ্যে 10 লাখ রুপি হল আদালত নির্মাণের জন্য, 5 লাখ রুপি গাড়ির জন্য এবং 3 লাখ রুপি অফিস সরঞ্জাম। More than 5,000 Gram Nyayalayas are expected to be set up under the Act, for which the central government would provide about 1,400 rupee crores by way of assistance to the concerned states, union territories. এই আইনের অধীনে 5,000টিরও বেশি গ্রাম ন্যায়ালয় স্থাপন করা হবে বলে আশা করা হচ্ছে, যার জন্য কেন্দ্রীয় সরকার সংশ্লিষ্ট রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সহায়তার মাধ্যমে প্রায় 1,400 কোটি টাকা প্রদান করবে। Under of the Gram Nyayalayas Act 2008, it is for the state governments to establish Gram Nyayalayas in consultation with the respective high courts. Majority of states have now set up regular courts at taluka level. গ্রাম ন্যায়ালয় আইন 2008 এর অধীনে রাজ্য সরকারগুলিকে নিজ নিজ হাইকোর্টের সাথে পরামর্শ করে গ্রাম ন্যায়ালয়গুলি প্রতিষ্ঠা করা। বেশিরভাগ রাজ্য এখন তালুক স্তরে নিয়মিত আদালত স্থাপন করেছে। Further, reluctance of police officials and other state functionaries to invoke jurisdiction of Gram Nyayalayas, lukewarm response of the bar, non-availability of notaries and stamp vendors, problem of concurrent jurisdiction of regular courts are other issues indicated by the states which are coming in the way of operationalization of the Gram Nyayalayas. অধিকন্তু গ্রাম বিচারালয়গুলির এখতিয়ার আহ্বান করতে পুলিশ কর্মকর্তা এবং অন্যান্য রাজ্যের কর্মকর্তাদের অনিচ্ছা, বারের উষ্ণ প্রতিক্রিয়া, নোটারি এবং স্ট্যাম্প ভেন্ডারের অনুপলব্ধতা, নিয়মিত আদালতের সমসাময়িক এখতিয়ারের সমস্যা, রাজ্যগুলির দ্বারা নির্দেশিত অন্যান্য সমস্যা যা আসছে। গ্রাম ন্যায়ালয় পরিচালনার উপায়।
The issues affecting operationalization of the Gram Nyayalayas were discussed in the Conference of Chief Justices of High Courts and Chief Ministers of the states in April 2013. It was decided in the conference that the state government and High Court should decide the question of the establishment of Gram Nyayalayas wherever feasible, taking into account their local problems. The focus is on setting up Gram Nyayalayas in the talukas where regular courts have not been set up. 2013 সালের এপ্রিল মাসে হাইকোর্টের প্রধান বিচারপতি এবং রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সম্মেলনে গ্রাম বিচারালয়গুলিকে প্রভাবিত করে এমন সমস্যাগুলি নিয়ে আলোচনা করা হয়েছিল। সম্মেলনে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে রাজ্য সরকার এবং হাইকোর্টের প্রতিষ্ঠার প্রশ্নে সিদ্ধান্ত নেওয়া উচিত, গ্রাম ন্যায়ালয় যেখানেই সম্ভব তাদের স্থানীয় সমস্যা বিবেচনায় নিয়ে। যেসব তালুকায় নিয়মিত আদালত স্থাপন করা হয়নি সেখানে গ্রাম ন্যায়ালয় স্থাপনের দিকে নজর দেওয়া হচ্ছে। এখানেই এই চ্যাপ্টারটি শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা পরের চ্যাপ্টার পড়ব।